রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ জীবনে অসংখ্য ছোট গল্প রচনা করেছেন এবং সেই সকল ছোট গল্পের মধ্যে আমরা পেয়েছি প্রচুর নারী চরিত্রকে। এরকমই এক প্রিয় নারী চরিত্র আমাদের কাছে শুভা, যার নাম বাবা মা আদর করে রেখেছিল সুভাষিনী। কিন্তু ঈশ্বরের এমনই পরিহাস যে সেই সুভাষিনী কিনা বোবা, একেবারে নির্বাক। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোট গল্প শুভা। এই শুভা ছোট গল্পটি মূলত সামাজিক গল্প, কিন্তু সামাজিক গল্প হলেও এই গল্পের মধ্যে দিয়ে বা এই গল্পের এক সাধারণ ঘটনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু একটি বিশেষ সামাজিক ঘটনার প্রতি তীব্রভাবে কটাক্ষ রেখে গেছেন। আমাদের আজকের এই গল্প আমরা শুরু করছি। তোমরা যারা এই গল্পকে পাঠ্য বিষয় হিসাবে পেয়েছো তারা তো অবশ্যই, আর যারা আমার চ্যানেলের সামনে শুধুমাত্র গল্প শোনার জন্য বসে আছেন তাদের সকলকে বলবো কোনো রকম স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। গল্পটা সত্যি অত্যন্ত ভালো একটা গল্প, আর যাদের পাঠ্য বিষয় আছে তারা তো অবশ্যই দেখবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ছোট গল্প শুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। অতএব আমাদের গল্পের কেন্দ্রে বসে আছে শুভা, সেটা আমরা বুঝতেই পারছি। কাজেই চরিত্র ভিত্তিক একটা ছোট গল্প এই শুভা। চণ্ডীপুর গ্রাম, সেই গ্রামের একজন সচ্ছল গৃহস্থ হচ্ছে বাণীকণ্ঠ। সেই বাণীকণ্ঠের 3 কন্যা। প্রথম 2 কন্যা হচ্ছে সুকেশিনী ও সুহাসিনী, আর কনিষ্ঠ কন্যার নাম হচ্ছে সুভাষিনী। শুধুমাত্র নামের সাথে মিল রাখার জন্য, মানে কন্যাদের নামের মিল রাখার জন্যই এরকম নামকরণ করা হয়েছিল। কিন্তু কে বা জানতো যে সেই শুভা আসলে বাক্যহীনা, সে বোবা হয়ে সংসারে জন্মগ্রহণ করেছে। তা আগের 2 কন্যাকে এই বাণীকণ্ঠ কিন্তু ভালোভাবে বিবাহ দিয়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেই বিবাহ দিয়েছে। প্রচুর পরিমাণে অর্থ ব্যয় মানেই আমরা বুঝতে পারছি তৎকালীন পণ প্রথার কথাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে তুলে ধরলেন। যাই হোক, তারপরে সুভাষিনী রইল পড়ে। এই সুভাষিনী হচ্ছে বোবা কন্যা। আস্তে আস্তে বাবা মা জানতে পেরেছিলেন মেয়েটি কথা বলতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শুভা তার বাবার যতটা না কাছের ছিল, যতটা না প্রিয় পাত্রী ছিল, ততটাই কিন্তু অপ্রিয় ছিল তার মায়ের কাছে। কেন অপ্রিয় ছিল সে বিষয়ে বলতে গিয়ে রবীন্দ্রনাথ কিন্তু একটি দার্শনিক কথা বললেন যে তার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখতেন। আসলে যে কোনো মায়ের ক্ষেত্রেই তোমরা দেখবে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন এবং সত্যি বিষয়টা, যে মায়ের কাছে তার কন্যা কিন্তু নিজের একটা প্রতিবিম্বের মতো। মা তার কন্যার মধ্যে যেন নিজের অপূর্ণ স্বপ্নকে পরিপূর্ণ করে পেতে চান, এটা একটা সংসারের নিয়ম। কিন্তু সেই মায়ের কন্যা শুভা যখন বোবা, তখন সেই মা সেই কন্যার মধ্যে যেন নিজেরই একটা অপূর্ণতা বা নিজের একটা অক্ষমতাকে দেখতে পান। সেই কারণেই হয়তো শুভার মা শুভাকে খুব একটা সহ্য করতে পারতেন না, তাকে সামনে দেখলেই বিরক্ত হতেন। আর এর সঙ্গে রবীন্দ্রনাথ একথাও বললেন যে সংসারে যারা বোবা হয় তারা কিন্তু সমস্ত কিছু অনুভবটা ভালোভাবেই করতে পারে। শুভাও কিন্তু সেরকমই ছিল, কিন্তু মানুষজন, পরিবার পরিজন বুঝতে পারতো না সেই বোবা মেয়ের অনুভব শক্তির কথা। তারা এতটাই অবুঝ ছিল যে সেই সুভাষিনীর সম্মুখেই তার ভবিষ্যতের যে একটা খারাপ অবস্থা, ভবিষ্যৎ যে তার খারাপ, এই বিষয় নিয়ে, তার খারাপ ভবিষ্যৎ নিয়ে, তার ভাগ্য নিয়ে একেবারে আলোচনায় মুখর হয়ে উঠত। যে কারণে সুভাষিনী চাইতো নিজেকে যেন সর্বদা একটু গুটিয়ে রাখতে, লুকিয়ে রাখতে। সাধারণ মানুষজনের সামনে সে বড় একটা আসতে চাইতো না। এবং এই শুভাকে নিয়ে সবসময় মানুষজন নানা রকম কথা বলতো। এই শুভার খুব একটা বন্ধু বান্ধবও কিন্তু খুব একটা ছিল না। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে যারা কথা বলতে পারে না তাদের একটা আলাদা শক্তি থাকে এবং সেই শক্তির ভাষা বড়ই প্রখর। মানে তাদের নিজের মুখের ভাষা না থাকতে পারে, কিন্তু তাদের দৃষ্টির যে প্রখর মানে একটা বিষয় আছে, সে ভাষা এতটাই কঠিন যে সহজে তার সমবয়সী যে বন্ধু বান্ধব হতে পারত তারা তার কাছে ঘেঁষত না। এর ফলে শুভার খুব একটা বন্ধু বান্ধবও হয়ে ওঠেনি মানুষজনের দিক থেকে।
কিন্তু শুভার বন্ধু ছিল, সে বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে শুভার সবথেকে প্রিয় দুই বন্ধু ছিল তার গোয়াল ঘরের দুই সঙ্গী, একটি সর্বশী আর একটি পাঙ্গুলি, দুটি গাভী তার খুব প্রিয় ছিল। তারা সর্বদাই শুভাকে যেন বুঝতে পারত। শুভাও বাক্যহীনা, এরাও বাক্যহীনা। শুভা এই দুই গাভীর কাছে প্রায় গোয়াল ঘরে দুবার করে তো নিয়মিত যেত, কিন্তু যখনই সংসারে কারোর কাছে সে কোনো রকম খারাপ কথা শুনতো, তার মনে সে বিশেষ আঘাত পেত, তখনও কিন্তু সেই গাভীদের কাছে চলে যেত এবং নীরব অশ্রুবর্ষণ করতো, এবং এই গাভী দুটি যেন তাদের শিং ঘষত তার এই বাহুর ওপরে, এবং তাতেই যেন এই দুয়ের মধ্যে কোথাও একটা বোঝাপড়া তৈরি হতো। অর্থাৎ এই পাঙ্গুলি এবং সর্বশী যেন বিশেষভাবে শুভাকে অনুভব করতে পারত। আর তাছাড়া ছিল প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা এই গল্পের মধ্যে সুন্দর প্রকৃতির বর্ণনা দিয়েছেন, বলেছেন যে নদীর জলের যে শব্দ। আচ্ছা, এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, এই যে চণ্ডীপুর গ্রামটা, সেই গ্রামটা কিন্তু নদী তীরবর্তী একটা গ্রাম। গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন যে গ্রামটি নদীর এক পাশে একেবারে সম্মুখেই ছিল, এবং নৌকাবাহী যারা যেত তারা এই বাণীকণ্ঠের যে সুন্দর গাছগাছালি ঘেরা যে বাড়ি, গোয়াল ঘর, তারপরে বিভিন্ন রকম যে জিনিসপত্র, সমস্ত কিছু আকর্ষণীয় যে ছিল সেটা বোঝা যেত, কারণ নৌকারোহীরা ওদিকে তাকিয়ে থাকতো। কাজেই তার সচ্ছলতার বা সাচ্ছল্যের একটা পরিচয় কিন্তু সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আগাগোড়া দিয়ে গেছেন। অর্থাৎ সচ্ছল পরিবারে এই শুভা জন্মগ্রহণ করেছিল। যাই হোক, সেই নদী তীরবর্তী গ্রামে, চণ্ডীপুর গ্রামে অপর পারে, নদীর অপর পারেও একটা সুন্দর গ্রাম ছিল, নদীর দুপারে সুন্দর গাছে ঘেরা একটা পরিবেশ। শুভা প্রায় সেই প্রকৃতির বুকে চলে যেত। রবীন্দ্রনাথ বলছেন যে নদীর একটা ভাষা আছে, তাছাড়া পাখিদের কলরব আছে, ঝিরিঝিরি বাতাসের শব্দ আছে। এই সমস্ত কিছুর মধ্যে যেন শুভা বোবা হয়ে এই প্রকৃতির সাথে তার নিজেকে মিলিয়ে নিত। সে প্রকৃতির মধ্যে নিজেকে যেন একটু আলাদা করে খুঁজে পেত। আর দুপুরের নির্জন সময়ে যখন মাঝিরা নৌকা নিয়ে বেরোয় না, তারা খাবার খাওয়ার জন্য চলে যায়, কিংবা অন্যান্য মানুষেরাও দুপুরে সেই সময় বিশ্রামের জন্য চলে যায়, প্রকৃতিও যেন থেমে যায়, পাখিরাও যেন ঘুমিয়ে পড়ে, ঠিক সেরকম একটা শান্ত দুপুরবেলা শুভা সেই প্রকৃতির মধ্যে বসে সেই বোবা প্রকৃতিকে যেন উপলব্ধি করে। এই প্রকৃতির সাথে শুভার যেন একটা গভীর যোগাযোগ ছিল। আসলে শুভার ছিল দুটো বড় বড় ডাগর চোখ, আর সেই চোখ একেবারে সুন্দর পল্লব বিশিষ্ট, কালো ঘন সেই চোখের যেন একটা ভাষা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছেন যে মানুষ যারা কথা বলতে পারে, সেই কথা যখন তারা বলে তখন কখনো কখনো গুছিয়ে বলতে পারে না বা ভুল করে ফেলে, কখনো কখনো তাদের সমস্ত কথা হয়তো সহজবোধ্য হয়ে ওঠে না। কিন্তু যে মেয়েটি বোবা, এই সুভাষিনী বা শুভা, তার কিন্তু চোখের ভাষা বড়ই স্পষ্ট। কারণ সে যখন রেগে যায় তখন তার চোখটা যেভাবে জ্বলে ওঠে, কিংবা তার লজ্জায় চোখ যেভাবে অবনত হয়ে যায়, কিংবা কোনো একটা চঞ্চল মুহূর্তে তার চোখ যেভাবে নেচে বেড়ায়, সবটাই যেন বড় স্পষ্ট। অতএব একটা বোবা মেয়েকে আলাদা করে রাখার কিন্তু কিছু নেই, তাকে সম্পূর্ণভাবে কিন্তু বোঝা যায় যদি আমরা মন দিয়ে তাকে বোঝার চেষ্টা করি। এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ একটা নির্দয় পরিবেশে বা নির্দয় মনুষ্য সমাজে শুভা বড় একা, এই আবেগঘন একটা সামাজিক মুহূর্তকে রবীন্দ্রনাথ কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। যাই হোক, ওই যে বললাম, সর্বশী এবং পাঙ্গুলি নামের দুই গাভী এই শুভার দুই বন্ধু ছিল। এছাড়াও ছিল একটি ছাগল এবং একটি বিড়াল শাবক। কিন্তু এই দুয়ের সাথে তার যে খুব সখ্যতা ছিল তা নয়। এই বিড়াল শাবকটি প্রায় শুভার কোলের মধ্যে তার গরম একটা উষ্ণতা নেওয়ার জন্য যেন সবসময় তৈরি থাকতো, এবং সুখ নিদ্রা যেত তার কোলের মধ্যে, আর শুভাও তার সুন্দর অঙ্গুলি সঞ্চালনে হাত বুলিয়ে দিত তার পিঠের ওপর। এভাবেই তার সুন্দর একটা সখ্যতা তার সাথে গড়ে উঠেছিল। ছাগলটির সাথেও তার একটু সখ্যতা ছিল, কিন্তু ওই যে বললাম সেই গাভী দুটোর মতো কিন্তু নয়। এই বিষয় জীবজন্তুগুলো ছাড়াও শুভার কিন্তু আরও একটি বন্ধু ছিল। সেই বন্ধু বোবা নয়, সে জীবজন্তু নয় বা সে প্রকৃতি নয়, সে হচ্ছে গোসাইদের ছোট ছেলে, তার নাম প্রতাপ।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতাপের একটা পরিচয় দিয়েছেন। আমরা আলোচ্য গল্পে সেই রূপে যদি নায়ক চরিত্র ধরি তাহলে কিন্তু প্রতাপকেই আমরা নায়ক চরিত্র হিসাবে ধরব, কারণ সুভার মনের একেবারে হৃদয়ের অন্তঃস্থলে এই প্রতাপ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। প্রতাপ ছিল সমাজে একেবারে অযোগ্য যাকে বলে, তার পরিবারে সে খুব একটা গ্রহণযোগ্য ছিল না, কারণ তার সেই পরিবারের কাছে সে ছিল অকর্মণ্য, কোনো কিছুই সে ঠিকমতো করে উঠতে পারেনি, কাজে তার কাজ বিশেষ ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রেও বলেছেন যে সমাজে বা পরিবারে বিভিন্ন রকম মানুষের মধ্যে এই ধরনের চরিত্রগুলোকেও বড় প্রয়োজন, কারণ এই চরিত্রগুলো পরিবারের কাছে যত বেশি গ্রহণযোগ্য না হয়ে ওঠে ততই যেন বেশি করে সরকারি সম্পত্তি হয়ে ওঠে। আসলে গ্রামের মধ্যে সকল মানুষই বিভিন্ন কাজে প্রয়োজনে এই প্রতাপকে ডেকে পাঠায়। চরিত্রটির গুরুত্ব কিন্তু সেই কারণেই অসীম। আর এই প্রতাপের একটা বিশেষ শখ ছিল, সে মাছ ধরতে খুব ভালোবাসত। সে মাছ ধরতে যখনই ছিপ নিয়ে ওই নদীর ধারে আসতো, নদীটি কিন্তু খুব বড় নয়, ছোট একটি নদী, সেই নদীতে যখন প্রতাপ ছিপ ফেলতো, মাছ ধরতে বসতো, সেই সময় প্রায়শই শুভা এসে তার পাশে গাছের তলায় বসে থাকতো এবং একটি করে পান সাজিয়ে সে ওই প্রতাপকে দিত। এবং এক্ষেত্রে রবীন্দ্রনাথ শুভার মনের যে কথা ফুটিয়ে তুলেছেন তাতে আমরা দেখতে পাই শুভা যেন চাইতো সর্বদা সব সময় এই প্রতাপকে বিশেষভাবে উপকার করতে, এমন একটা চমক যাতে করে প্রতাপ যেন একেবারে অবাক হয়ে যায়। কখনো সে ভাবতো সে যদি জলপরি হতে পারতো, একেবারে সেই জলের ভেতর থেকে উঠে আসতো, প্রতাপকে একেবারে অবাক করে দিত, এরকম নানান রকম চিন্তা ভাবনা শুভার মধ্যে থাকতো। অতএব একেবারে অসংখ্য চরিত্র বিশিষ্ট সমাজে এই প্রতাপ যে শুভার মনের একটা বিশেষ অংশ ছিল, তার মনে যে বিশেষ জায়গা করে নিয়েছিল, সেটা আমরা সহজেই বুঝতে পারি। তারও একটা কারণ আছে, শুভা যেমন মানুষের কাছে অপ্রয়োজনীয় বা একেবারে ভালোবাসার বাইরের একজন, প্রতাপও কিন্তু সমাজে সেরকমই একটা ছেলে যাকে দিয়ে কোনো কাজ হয় না, তবুও সেই ছাই ফেলতে ভাঙা কুলোকে কিন্তু প্রয়োজন হয়, তবুও প্রতাপ বিশেষ কোনো কাজ করে না বলে একেবারে সমাজের থেকে দূরে দূরে থাকে। শুভাও সেরকম, কাজে এই দুই মানুষের মধ্যে একটা কোথাও মিল আছে। এই শুভাকে যখন সকলে শুভা বলে ডাকে, তখন এই প্রতাপকে আমরা দেখি তাকে সু বলে ডাকতে। অতএব প্রতাপের মনের মধ্যেও যে শুভা একটা বিশেষ জায়গা করে নিয়েছিল, সেটা বুঝতে কিন্তু কোথাও আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা তো তখনই আমরা কাউকে একটা নিজের মতো করে ডাকি বা নিজের মতো করে একটা ছোট্ট নাম দিই যে আমাদের ভালোবাসার কেউ। যাই হোক, এই প্রতাপ মাছ ধরতো, শুভা তার সঙ্গী ছিল, সেটা আমরা বললাম। কিন্তু এই শুভা ক্রমে ক্রমে বড় হতে থাকলো, আর যত বড় হতে থাকলো সেই তখন সমাজে তার একটা বিয়ের তাড়া দেখা গেল। অর্থাৎ তার বাবা মাকে বিয়ের জন্য সমাজ বলতে লাগলো, কিন্তু বাবা মা কী করবে, শুভার মতো একটা বোবা মেয়েকে কি করে মানুষ বিয়ে করবে? গ্রামের সবাই জানে শুভা কথা বলতে পারে না। তা শুভার বাড়ির লোক বুঝতে পারলো এইবার শুভাকে বিয়ে দিতে হবে, তা না হলে সমাজে হয়তো তারা এক ঘরে হবে। এই যে বিষয়টা, যে সামাজিক পরিস্থিতি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরলেন, সেই সময়টা সেই একটা বাল্যবিবাহ প্রথা, কুলীন প্রথা, কৌলিন্য প্রথা, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী একটা বিষয়, যেটা আমরা দেখতে পাবো যে শুভাকে যদি ওইভাবে বিদায় না দেওয়া হতো, তাহলে হয়তো শুভা তার বাবা মার কোলে অনেক ভালো থাকতো, তার প্রিয় প্রকৃতির মাঝে, তার সেই প্রতাপের পাশে এবং তার সেই প্রিয় বন্ধুগুলোর পাশে, জীবজন্তুর পাশে শুভা বোধহয় বেঁচে থাকতে পারত, তাকে বোধহয় বাকরোধ তার নিঃশ্বাস বন্ধ করে মরতে হতো না। যাই হোক, এরপরে কি হলো? এরপরে আমরা দেখলাম যে সমাজের কাছে যাতে এক ঘরে না হয়ে যায়, সেই কারণে শুভার বাবা মা কলকাতায় শহরে শুভার একটা বিয়ের ব্যবস্থা করেছে। বাণীকণ্ঠ কিছুদিনের জন্য বিদেশ গিয়েছে, এবং বিদেশ বলতে শহর আমরা ভালোভাবে বুঝতে পারি, সে বিদেশে গিয়েছে এবং সেখান থেকে ফিরে এসে সে বাড়িতে জানিয়ে দেয় যে শুভাকে নিয়ে খুব তাড়াতাড়ি তাদের এবার কলকাতায় শহরে যেতে হবে। তারা শুভাকে নিয়ে চলে যায় এবং সেই সময় ব্যাপারটা গ্রামে মোটামুটি রটে যায়। এই অবস্থায় প্রতাপের কাছে যখন শুভা গেছে, প্রতাপ তাকে বলছে, কিরে সু, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে গেলে তুই আমাদের ভুলে যাবি না তো?
এই সময় শুভার মনের মধ্যে কোথাও একটা যন্ত্রণা তৈরি হয়। সে যেন বলে, তুমি এত তাড়াতাড়ি আমাকে মানে পর করে দিচ্ছে, তোমার কাছে কি আমার জায়গা হতো না তোমার পাশে? এরকম একটা কথা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু তুলে ধরেছেন, শুভার মনের মধ্যেকার কথা। যাই হোক, তা আমরা দেখি এরপরে শুভা গভীর রাত্রে, সেদিন ছিল কিনা শুক্লা দ্বাদশীর রাত্রি, সেই শুক্লা দ্বাদশীর রাত্রে শয়নগৃহ থেকে শুভা বেরিয়ে আসে। প্রকৃতির মাঝে সে লুটিয়ে পড়ে মাটিতে, আঁকড়ে ধরতে চায় সেই প্রকৃতিকে, যেন জোর করে বলতে চায় সেই প্রকৃতিকে, তুমি আমাকে ছিনিয়ে নিও না, এই প্রকৃতির মধ্যেই তুমি আমাকে বেঁধে রাখো। তা শুভা তো বাক্যহীনা, সে কথা চিৎকার করে সে বলতে পারে না, অঝোর ধারায় সে কাঁদতে থাকে। পরদিন তাকে নিয়ে বাবা মা চলে যায় শহরে এবং যথাসময়ে সাজিয়ে গুজিয়ে শুভাকে পাত্রপক্ষের সামনে বসানো হয়। পাত্র মানে বরপক্ষ, বর তার বন্ধু বান্ধবের সাথে এসেছে। শুভা অঝোর নয়নে কাঁদছে, শুভা বলতে পারছে না তার মনের কথা। এই সময় দেখা যায় তার এই বাক্যহীনা অশ্রুসিক্ত মানে মুখশ্রী যেন একটা বিশেষ বিষয় হয়ে দাঁড়ায়। পাত্রপক্ষ মনে করে যে কন্যার একটা হৃদয় আছে, যে হৃদয় মানুষকে ভালোবাসতে জানে। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, সেই বিচ্ছেদ বেদনা তাকে এতটাই কাতর করেছে যে সে না কেঁদে পারছে না, সে অজর দ্বারায় কাঁদছে, তার মুখে বাক্য নেই, এটাই বোধহয় তারা ধরে নিল। যাই হোক, খুব তাড়াতাড়ি দিনক্ষণ দেখে শুভার বিয়ে হয়ে গেল। বাবা মাও শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে এলেন। ওদিকে দেখা যাচ্ছে শুভাকে নিয়ে তার বর পশ্চিমে চলে গেছে, কারণ সে পশ্চিমে কাজকর্ম করে। কিন্তু ক্রমে ক্রমে শুভা একেবারে তার আসল পরিচয় নিয়ে বেরিয়ে এলো। স্বাভাবিক এটা হবেই, শুভা যখন বিবাহ করে সংসারে এসছে, ধীরে ধীরে মানুষ তো জানতেই পারবে যে সে আসলে কথা বলতে পারে না। ঠিক তেমনটাই হলো। এক্ষেত্রে পাত্রপক্ষ বা বরের পরিবার যতই তাকে দোষ দিক বা তার পরিবারকে দোষ দিক, আসল দোষ পরিবারের হতে পারে, শুভার কিন্তু ছিল না। শুভা সেই বাকরুদ্ধ চোখের জলে সেদিন কিন্তু সকলকেই বোঝাতে চেয়েছিল সব কিছু, কিন্তু তার ভাষা সেদিন কেউ পড়তে পারেনি, তার চোখের ভাষা বুঝতে পারেনি, তার অশ্রুজলের কারণ মানুষ ভুল বুঝেছিল। কাজে শুভাকে কখনোই আমরা দোষারোপ করতে পারি না। যাই হোক, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। অতএব শুভার বরের আবার বিবাহ হলো। আর আমাদের সমাজে, তৎকালীন সমাজে বহু বিবাহ প্রথা ছিল, সেটাও আমরা পরিষ্কারভাবে গল্পের মধ্যে কিন্তু বুঝতে পারছি। এই শুভা গল্পটা 1299 খ্রিস্টাব্দে প্রথম লেখা হয় এবং এরপরে এটা সাধনা পত্রিকায় প্রথম প্রকাশ করা হয়েছিল। পরবর্তীকালে এটা গল্পগুচ্ছ প্রথম খণ্ডে স্থান পেয়েছে। তা আলোচ্য গল্পের মধ্যে দিয়ে আমরা শুভার যে চরিত্র মানে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, এবং সেই সঙ্গে আমরা বুঝতে পারছি বাণীকণ্ঠ যে তার পিতা, সেও সমাজের অসহায় এক পিতা। সমাজে শুভার মাকেও আমরা খুব সামান্য হলেও বুঝতে পারছি তার মায়ের প্রকৃতিটাও কীরকম, এবং সেই সঙ্গে প্রতাপ চরিত্রকেও আমরা কিন্তু বুঝতে পারছি। সেই চরিত্র একেবারে মানুষজনকে আঁকড়ে বাঁচার মতো চরিত্র কিন্তু সে মোটেই নয়। সে মাছ ধরতে ভালোবাসে, সে কোনো কিছুর মধ্যে নিজেকে বেঁধে ফেলার মতো চরিত্র নয়। তা যাই হোক, শুভার সমস্ত চরিত্র আমাদের কাছে স্পষ্ট। এখন পড়ে রইল শুভা নামকরণ। আমরা আগেই বলেছি চরিত্রভিত্তিক নামকরণ, এটা শুভাকে কেন্দ্র করেই নামকরণটা তৈরি করা হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রকে ভিত্তি করে যে নামকরণ গড়ে তুলেছেন, কাজে নামকরণ সম্পূর্ণ সার্থক। আর ছোট গল্প হিসাবেও আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গল্প একেবারে শেষের দিকে এগিয়েছে। গল্পের চরিত্র সংখ্যাও খুব কম, বিভিন্ন বর্ণনাও একেবারে অতিমাত্রায় লেখক এখানে করেননি। সামান্য বর্ণনার মধ্যে দিয়ে খুব সংক্ষেপে গল্পটা কিন্তু পাঠকের সামনে পরিবেশন করা হয়েছে, এবং অবশ্যই এক অধিবেশনে শেষ করার মতোই একটি গল্প। কাজে সম্পূর্ণভাবে সার্থক ছোট গল্প হিসাবে শুভাকে আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমাদের আজকের বিষয় আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে এবং একটা কমেন্ট রেখে যাবে আমাদের কমেন্ট বক্সে। আর সমস্ত নোটিফিকেশনস সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।